আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। ডোনাল্ড ট্রাম্পকে যদি হেনরি কিসিঞ্জারের সঙ্গে তুলনা করতে যান তাহলে আপনি ভুল পথে যাবেন। কিসিঞ্জার ছিলেন বাস্তববাদী কূটনীতির মহারথী, যিনি বিশ্ব রাজনীতিকে দেখেছিলেন ঠান্ডা মাথার ক্যালকুলেশনে, শক্তির ভারসাম্য, ভূরাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতার গঠনগত তত্ত্ব দিয়ে। কিন্তু ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন ধাঁচের মানুষ। তিনি কোনো রাজনীতিকের ধারায় গড়ে ওঠেননি, তিনি বরং এমন এক যুগের প্রতীক যেখানে রাজনীতি আর শোবিজ মিশে গেছে, আর ক্ষমতা মানে আলো, ক্যামেরা আর শিরোনাম। তাকে বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞান নয়, বিনোদন সংস্কৃতি বোঝা দরকার। গাজা শান্তি পরিকল্পনা ঘোষণার পর ট্রাম্পের ভাষা, ভঙ্গি, এমনকি তার শরীরী প্রকাশও যেন কোনো কূটনৈতিক চুক্তির নয়, বরং একটি গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠানের। মঞ্চে দাঁড়িয়ে তিনি যেন ঘোষণা দিচ্ছেন তার নতুন সিজন, দ্য পিস ডিল। তার চারপাশে দাঁড়িয়ে থাকা নেতারা, যেমন মিশরের প্রেসিডেন্ট, কাতারের আমির, তুরস্কের প্রতিনিধি, সবাই যেন সহ অভিনেতা, আর ট্রাম্পই প্রধান চরিত্র। বিশ্বখ্যাত মিডিয়া দ্য গার্ডিয়ানে ট্রাম্পের বিতর্কিত ইমেজ নিয়ে করা বিশ্লেষণ, এক তারকা প্রেসিডেন্টের গাজা পরিকল্পনা, স্বার্থ ও ভবিষ্যতের হিসাব জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। এই রঙিন প্রদর্শনীমূলক পরিবেশে রাজনীতি যেন গলে গেছে তারকাত্বের নেশায়। ট্রাম্পের রাজনৈতিক স্টাইল বোঝার সবচেয়ে বড় সূত্র হল তিনি কখনোই রাজনীতিক ছিলেন না। তিনি ছিলেন টেলিভিশন তারকা, ব্র্যান্ড ব্যবসায়ী এবং সর্বোপরি নিজের গল্পের নায়ক। সেই তারকাত্বই তার প্রতিটি সিদ্ধান্তের চালিকা শক্তি। কোনো কূটনৈতিক সাফল্য বা ব্যর্থতাকে তিনি ব্যাখ্যা করেন রেটিং দিয়ে। যেমন একজন সঙ্গীত তারকা নিজের নতুন অ্যালবামের সাফল্য পরিমাপ করেন চার্টে ওঠার সংখ্যায়, ট্রাম্পও ঠিক তেমনি তার রাজনৈতিক পদক্ষেপ মাপেন জনতার হাততালি বা সংবাদ মাধ্যমের আলোচনায়। তিনি নীতি নয়, ন্যারেটিভ তৈরি করেন। নীতি হতে পারে জটিল, কিন্তু ন্যারেটিভ হতে হয় আকর্ষণীয়। তাই তার ভাষা সবসময় দৃশ্যমান, উক্তি সবসময় নাটকীয়, এবং প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একটি মিডিয়া ইভেন্টের চিন্তা। যেমন তিনি যখন গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেন, সেটি শুধু একটি কূটনৈতিক ঘটনা নয়, এটি ছিল এক প্রকার গ্লোবাল প্রেস রিলিজ, যেখানে ট্রাম্প নিজেকে পিসমেকার হিসেবে পুনরায় ব্র্যান্ড করলেন। কিন্তু কিসিঞ্জারের সাথে তুলনা করলে আপনি কি পাবেন? হেনরি কিসিঞ্জার ছিলেন ঠান্ডা, কৌশলী এবং সময়ের রাজনীতিকে তত্ত্বে রূপ দিতে সক্ষম। তার সিদ্ধান্তে আবেগের চেয়ে বেশি জায়গা ছিল হিসাবের। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তি নয়, আবেগ এবং আত্মপ্রচারই প্রধান। কিসিঞ্জার রিয়াল পলিটিক্স শিখিয়েছিলেন কিভাবে বাস্তবতার কঠিন সত্য মেনে নিয়ে স্বার্থ রক্ষা করতে হয়। ট্রাম্পের দর্শন একদম উল্টো, রিয়ালিটি পলিটিক্স, যেখানে রাজনীতি এক রিয়ালিটি শোর মতো, দর্শকের প্রতিক্রিয়ায় সবকিছু নির্ধারণ করে। তিনি যে কোনো বিষয়কে এমনভাবে মঞ্চস্থ করেন যেন সেটা হচ্ছে এক নাটক, যার চূড়ান্ত উদ্দেশ্য মানুষকে তাক লাগানো। গাজা শান্তি পরিকল্পনাও এই ধারার ব্যতিক্রম নয়। তার ঘোষণার ভঙ্গি, ব্যাকড্রপে বসা নেতাদের সারি এবং পরবর্তী প্রতিক্রিয়া সবই যেন একটি সযত্নে লেখা স্ক্রিপ্ট। এক অর্থে ট্রাম্পের কূটনীতি হল বিনোদনমূলক ভূরাজনীতি। অনেকেই প্রশ্ন তুলছেন, গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্প সত্যি ভূমিকা রেখেছেন, তার চাপেই নাকি নেতানিয়াহু যুদ্ধ থামাতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি শান্তি চেয়েছিলেন, নাকি নিজের নোবেল প্রাইজ মুহূর্ত তৈরি করতে চেয়েছিলেন? ট্রাম্পের রাজনৈতিক আচরণে দেখা যায় তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে আত্মপ্রচার। যখনই তিনি কোনো উদ্যোগ নেন, তা হোক বিদেশ নীতি, অর্থনীতি, এমনকি মানবিক সাহায্য, সেটি সবসময় তার নিজের নামে ব্র্যান্ড হয়ে যায়। যেমন কোনো চলচ্চিত্রে পরিচালক, প্রযোজকের নাম পোস্টারে বড় করে লেখা থাকে, ঠিক তেমনি ট্রাম্প চায় প্রতিটি নীতি হোক ডোনাল্ড ট্রাম্প প্রোডাকশন। এই শান্তি পরিকল্পনাও তার ব্যতিক্রম নয়। গাজায় হত্যাযজ্ঞ থামানো নিঃসন্দেহে মানবিক কাজ,
কিন্তু ট্রাম্পের প্রেরণা মানবিক নয়, বরং বাণিজ্যিক ও প্রতীকী। কাতারে তার পরিবারের $3 বিলিয়ন গলফ রিসোর্ট প্রকল্প রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। তাই যুদ্ধবিরতি মানে শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং অর্থনৈতিক সুরক্ষা। এই ঘটনার মাধ্যমে বিশ্ব নতুন একটি শব্দের সাক্ষী হয়েছে, শোবিজ কূটনীতি। ট্রাম্প কূটনীতিকে পরিণত করেছেন এক ধরনের বিনোদন শিল্পে। তার মিটিংগুলোতে থাকে নাটকীয়তা, টুইটগুলোতে থাকে স্ক্রিপ্টের মতো মোচড়, আর ভাষণে থাকে ট্রেলার ধর্মী উক্তি। যেমন তিনি যখন নেতানিয়াহুর দুর্নীতি নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে হালকা ঠাট্টা করলেন, সিগার আর শ্যাম্পেইনে কি এমন সমস্যা? তার নিছক রসিকতা নয়, এটি ছিল দর্শকদের জন্য একটি পারফরমেন্স, যেখানে তিনি নিজের ক্ষমতা এবং নির্ভীকতাকে তুলে ধরলেন। এটি সেই একই আত্মনাট্য যা একসময় টেলিভিশনে দ্য অ্যাপ্রেন্টিসে করতেন, শুধু মঞ্চ এখন গ্লোবাল। ট্রাম্পের চিন্তায় রাজনীতি, বাণিজ্য ও ব্র্যান্ড একাকার হয়ে আছে। তিনি যেমন একদিকে যুদ্ধবিরতি ঘোষণা করেন, অন্যদিকে নিজের ব্র্যান্ডের নতুন পারফিউম ফাইট 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 বাজারে ছাড়েন। কেউ কেউ ঠাট্টা করে বলছেন, এবার হয়তো আসবে পিস থ্রু স্ট্রেংথ নামের সুগন্ধি, যার বিজ্ঞাপন হবে গাজার মরুভূমিতে। এমন আচরণে অনেকে ট্রাম্পকে বিদ্রূপ করলেও এই পদ্ধতি তার জনপ্রিয়তার মূল রহস্য। সাধারণ আমেরিকান ভোটার রাজনীতির জটিল নীতিগুলো বোঝেন না, কিন্তু স্টোরি বোঝেন। ট্রাম্প সেই স্টোরিটাই দেন। নিজেকে এমন এক নায়ক হিসেবে হাজির করেন যিনি বিশৃঙ্খলার মধ্যে স্থিরতা আনেন, যদিও সেই স্থিরতাও এক প্রকার প্রদর্শন। গাজার যুদ্ধবিরতি নিঃসন্দেহে স্বস্তির খবর, কিন্তু এটি কি স্থায়ী শান্তি? এখানে বিশ্লেষকরা দ্বিধায়, কারণ ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনাতে অনেক কিছুই অস্পষ্ট। উদাহরণস্বরূপ, ইসরায়েলকে তিনি বলেছেন গাজার দখল শেষ করতে, কিন্তু কোনো সময়সীমা দেননি। তিনি হামাসের নিরস্ত্রীকরণের শর্ত দিয়েছেন, কিন্তু রাজনৈতিক বিকল্পের কথা বলেননি। আবার তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার চান, কিন্তু সেই সংস্কারের রূপরেখা দেননি। এ যেন এক অসমাপ্ত চিত্রনাট্য, যেখানে প্রথম অঙ্কে শান্তির দৃশ্য আছে, কিন্তু শেষ অঙ্কে কি হবে কেউ জানে না। সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পকে আসলেই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন? ইতিহাস বলে ট্রাম্প কখনোই ইসরায়েল বিরোধী কোনো কঠিন পদক্ষেপ নিতে আগ্রহী ছিলেন না। বরং তার প্রশাসন অতীতে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে ইসরায়েলকেই বেশি সুবিধা দিয়েছে। তবে আজকের প্রেক্ষাপট ভিন্ন। আমেরিকার তরুণ ভোটার, বিশেষত খ্রিস্টান ইভাঞ্জেলিকদের বড় অংশ এখন ইসরায়েলের আগ্রাসনে ক্ষুব্ধ। তাদের চোখে ট্রাম্পের নতুন মানবিক রূপ তাকে আরও জনপ্রিয় করছে। তাই এই শান্তি উদ্যোগে যেমন নৈতিকতা আছে, তেমনি রয়েছে রাজনৈতিক ক্যালকুলেশন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সাফল্যের আরেক স্তম্ভ হল গালফ রাষ্ট্রগুলোর সমর্থন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরা সবাই ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার, আবার কৌশলগত মিত্র। তারা জানে ট্রাম্পকে দিয়ে অনেক কিছু করানো যায় যদি সঠিকভাবে প্রশংসা করা যায়। তাই এই শান্তি পরিকল্পনায় তারা শুধু রাজনৈতিক সমর্থনই দেয়নি, আর্থিক প্রতিশ্রুতিও দিয়েছে। গাজার পুনর্গঠন তহবিলের বড় অংশই আসবে এই দেশগুলো থেকে, কিন্তু তারা এক শর্ত দিয়েছে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বাধা দেয়া বন্ধ করতে হবে। তাদের যুক্তি সরল, যদি গাজা আবার ধ্বংস হয় তাহলে এই টাকা নষ্ট হয়ে যাবে। ফলে গালফ রাষ্ট্রগুলোর অর্থনৈতিক যুক্তি এখন রাজনৈতিক চাপে রূপ নিচ্ছে। ট্রাম্প বহুবার বলেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি একে নিজের অপূর্ণ ট্রফি হিসেবে দেখেন। উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ব্যর্থ হওয়ার পর থেকে তিনি নতুন মঞ্চ খুঁজছিলেন। গাজা সেই মঞ্চ হয়ে উঠেছে। শান্তি চুক্তি যদি স্থায়ী হয়, তবে তিনি নিশ্চয়ই প্রচারণা চালাবেন, আমি সেই প্রেসিডেন্ট যিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়েছেন। তবে নোবেল কমিটি কি তাকে গ্রহণ করবে, সেটা নির্ভর করবে এই চুক্তি কতটা বাস্তব হয় তার উপর। কারণ নোবেল ইতিহাসে কেবল সেই সব নেতা পুরস্কার পেয়েছেন যাদের উদ্যোগ অন্তত কিছু বছর ধরে স্থায়ী শান্তি এনেছে।
ট্রাম্পের পরিকল্পনার সবচেয়ে দুর্বল দিক হল তিনি নেতানিয়াহুর প্রকৃত অভিপ্রায় বুঝতে ব্যর্থ। নেতানিয়াহু এখনও দুই রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করেন এবং তার রাজনৈতিক টিকে থাকার মূল কৌশল হল ভয় এবং যুদ্ধের রাজনীতি। গাজায় যুদ্ধবিরতি মানে তার রাজনৈতিক দুর্বলতা, যা তিনি সহজে মেনে নেবেন না। ইতিমধ্যে তার ডানপন্থী জোটের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি হামাস পুরোপুরি নিরস্ত্র না হয় যুদ্ধ আবার শুরু হবে। অন্যদিকে ফিলিস্তিনি দিক থেকেও পরিস্থিতি অনিশ্চিত। হামাসের নেতৃত্ব দুর্বল, ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুর্নীতিগ্রস্ত এবং জনগণের মধ্যে অবিশ্বাস গভীর। এই বাস্তবতায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা কেবল এক ঝলক আলো, স্থায়ী কোনো সমাধান নয়। যদি আমরা ট্রাম্পের পুরো রাজনৈতিক জীবন দেখি, দেখা যাবে তিনি এক নতুন ধারার প্রতীক, পারফরম্যান্স পলিটিক্স। এটি এমন এক রাজনীতি যেখানে বাস্তব নীতি নয়, বরং ইমেজই সব। তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন নীতির জোরে নয়, ন্যারেটিভের জোরে। তিনি জনগণকে রাজনীতির বিকল্প দিলেন না, তিনি রাজনীতিকে রূপ দিলেন রিয়েলিটি টিভির মতো। তার শান্তি পরিকল্পনাও সেই ধারার পরিণতি। এখানে শান্তির চেয়ে বেশি গুরুত্ব পায় ট্রাম্পের উপস্থিতি, তার বক্তৃতা, তার প্রশংসা ও তার নাটকীয়তা। তিনি কূটনীতিকে পরিণত করেছেন এন্টারটেনমেন্ট ইভেন্টে। গাজার মানুষ আপাতত শান্তি পেয়েছে, বোমা থেমেছে, খাবার পৌঁছাচ্ছে, শিশুরা আবার আকাশ দেখছে। কিন্তু এই শান্তি কতদিন স্থায়ী হবে কেউ জানেন না, কারণ এর মূলে রাজনীতি নয়, আত্মস্বার্থ। ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু তার প্রেরণা জটিল। তিনি শান্তি চান, কিন্তু তার চেয়েও বেশি চান প্রশংসা। তিনি নোবেল চান, কিন্তু তার চেয়েও বেশি চান নায়কোচিত স্বীকৃতি। তবু ইতিহাসের এক অদ্ভুত ব্যঙ্গ, যে ব্যক্তি একসময় গাজাকে রিভিয়ারা বানানোর স্বপ্ন দেখেছিলেন, তিনি আজ শান্তির দূত হয়ে দাঁড়িয়েছেন। হয়তো এই দ্বৈততা, স্বার্থ ও সেলিব্রিটি, মানবিকতা ও আত্মপ্রচার ট্রাম্প যুগের প্রকৃত প্রতিচ্ছবি। এ যুগে শান্তিও বিক্রি হয়, যুদ্ধ ব্র্যান্ড হয়, আর রাজনীতিও হয়ে ওঠে শোবিজের মঞ্চ। ডোনাল্ড ট্রাম্প সেই মঞ্চের কেন্দ্রীয় চরিত্র, যিনি হয়তো কখনোই কিসিঞ্জার হবেন না, কিন্তু ইতিহাসে থেকে যাবেন এক অনন্য চরিত্র হিসেবে, যে রাজনীতিকে করেছে রিয়েলিটি টিভির মতো এবং শান্তিকেও পরিণত করেছে এক প্রদর্শনীতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।